তিনি প্রভাবশালী, রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি, আয়ের সঙ্গে বৈষম্য রয়েছে, তদন্তে অসহযোগিতা করেছেন। চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পেতে শনিবার আদালতে এমনই একাধিক জোরালো দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়ে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল সেগুলো ইচ্ছে করেই দেননি। চার্জশিট জমা পড়ার কয়েক ঘন্টা পরে সেগুলো পাঠিয়ে দেন। ক্যালকুলেটিভভাবে নথি জমা দিয়েছেন। তার মধ্যে মুরারই কৃষি দপ্তরের ডিরেক্টরের নথি ছিল, যেটা তার কৃষি সামগ্রী সংক্রান্ত। আমাদের ধারণা তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সরকারি মেমো জোগাড় করেন। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া হবে। ইডির আইনজীবী এদিন আদালতে আরো বলেন, আমরা যখন চন্দ্রনাথ সিংহর বাড়ি থেকে 41 লক্ষ টাকা পেলাম, বুঝলাম তদন্ত আরো জোরালো করলে আরো কিছু তথ্য প্রমাণ মিলতে পারে। তিনি আরো দাবি করেন, যে সমস্ত নথি পাওয়া গেছে তাতে চন্দ্রনাথ সিংহের জমি সংক্রান্ত আয়ের মধ্যে বৈষম্য রয়েছে। কারামন্ত্রীর কাছে অনেক নথি চাওয়া হয়েছিল, উনি পাঠাননি। চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি সেগুলো এসে জমা করেছেন। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে তার উদ্দেশ্য। 22 জুলাই নোটিশ দিয়ে ডকুমেন্টস চাওয়া হয়েছিল, আয়কর, ব্যাংক ডিটেলস, সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল। 7 দিন সময় দেওয়া হয়, উনি দিলেন না। চার্জশিট জমা হলো 6 আগস্ট, তারপর উনি চলে এলেন। ইডির অভিযোগ, নথি দিতে অসহযোগিতা করছেন চন্দ্রনাথ সিংহ। তখন চন্দ্রনাথ সিংহর আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, কেন তিনি সময় মতো ইডিকে নথি দেননি, আর চার্জশিটের পর তড়িঘড়ি কিভাবে দিলেন? সব নথি না থাকলেও যা ছিল সেটাই দিয়ে তদন্তে সাহায্য করতে পারতেন। চন্দ্রনাথ সিংহর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, আমাদের তরফে চাষবাস ও ব্যবসা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে, সংস্থার আর্থিক লেনদেনের হিসেবও দেওয়া হয়েছে। তখন বিচারক জানতে চান, বিকে কনস্ট্রাকশনের সঙ্গে আপনার মক্কেল কিভাবে যুক্ত? উত্তরে চন্দ্রনাথের আইনজীবী জানান, পার্টনারশিপ রয়েছে। বিচারক বলেন, ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে, তাহলে ওই জমির দলিল তো কাছে থাকা উচিত। এর জন্য তো বিএলএল আরোর কাছে যাওয়ার বা অনেক সময় নেওয়ার দরকার নেই। চন্দ্রনাথের স্ত্রী বয়ানে বলেছেন, কোনো রকম ব্যবসার কিছু তিনি জানেন না, যা জানেন চন্দ্রনাথ জানেন। তাহলে তো স্ত্রীর বয়ান অনুযায়ী উনি সবটার সঙ্গে যুক্ত। আপনারা বলছেন প্যান আধার ছাড়া কিছু ছিল না, কিন্তু আপনাদের কেনা দলিল তো আপনার কাছে থাকা উচিত। এরপর ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল আদালত। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক শুভেন্দু সাহা বলেন, চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি হয় 2024-এর 22 মার্চ। 11 মাস সময় পেয়েছিল ইডি। ক্লু পেতে আপনাদের এতদিন লাগলো? তাহলে এতদিন নিষ্ক্রিয় ছিলেন কেন? এতদিন সময় পেয়েছে প্রশ্ন করা হয় আপনাদেরকে 11 মাস, তার পরবর্তীকালে কেন? ইনভেস্টিগেশন চলছিল, এটা ছোটখাটো ইনভেস্টিগেশন নয়, বড় ইনভেস্টিগেশন। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে, শাস্তি দিতে হবে। আদালত আজ প্রশ্ন করেছে, ইডির কাছে কোনো উত্তর নেই। 1.5 বছর কেন লাগলো? যদি অন্যান্য কেসে আমরা দেখছি সিবিআই বা ইত্যাদি ইত্যাদি 8 বছর 10 বছর, দিল্লির খেলা। এদিন ইডির উদ্দেশ্যে কটাক্ষ শোনা গেছে চন্দ্রনাথ সিংহর আইনজীবীর গলায়। তিনি বলেন, আজ তদন্তকারী সংস্থা প্রশ্ন তুলছে আমি কেন 4 সপ্তাহ সময় নিয়েছি। তাদের তদন্ত হার দেখুন, একটা মামলাও শেষ হয়নি। এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে, তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি? তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন। তবে ইডির আইনজীবীকে প্রশ্নের পাশাপাশি চন্দ্রনাথ সিংহর আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনারা তো সময় মতো নথি দিতে পারতেন, আপনারা বলতে পারতেন চাষবাস সংক্রান্ত নথি অ্যাসেসমেন্ট করতে সময় লাগে, সেটাও বললেন না। বিএলএল আরও অফিস কি আয়করের নথি দেয়? তাহলে নথি কেন দিলেন না? পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। রবিবার মহালয়া, পিতৃপক্ষের শেষ। সোমবার শুরু দেবীপক্ষ। এবার মা মর্তে আসছেন হাতির পিঠে। শাস্ত্রমতে হাতির পিঠে চড়ে উমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা আসে, সুখ শান্তিতে ভরে ওঠে পরিবার। কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ জমছে আশঙ্কার।
মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। আবহবিদরা বলছেন পুজোতেও রেহাই নেই অসুর বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি। বছর ঘুরে আসছে উমা, কদিনই বা থাকবে মেয়েটা? সেই কটা দিন কি বৃষ্টি না হলেই নয়? চিন্তায় উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে ফার্স্ট অফ অল মনে হয় যে বৃষ্টি হওয়াটা তো কখনোই বাঞ্ছনীয় নয়। আর আরেকটা হচ্ছে আমাদের এই বাঙালিদের যে স্পিরিট, বাঙালি বলবো না, আপামর এই দুর্গাপুজো দেখার যে লোকের স্পিরিট, তো বৃষ্টি অল্প বিস্তর যাই হোক না কেন সেই বাঁধভাঙা আনন্দ, কারণ বছরে একবারই দুর্গাপুজো আসে এবং এই যে খেটে তৈরি করা শিল্পকলা দেখতে লোকে ভিড় জমাবেই। উদ্যোক্তা হিসেবে দেখুন, বৃষ্টি তো কারোর কন্ট্রোলে নেই, বাট একটা জিনিস বলতে পারি যে দর্শক যদি আসে, আমাদের এত কিছু করা শুধু দর্শকের জন্য। আমরা চাই দর্শক আসুক। এবার যদি বৃষ্টি পড়ে প্রচণ্ড, তাহলে তো দর্শকের একটু অসুবিধা হবে। লেটস কিপ আর ফিঙ্গার্স ক্রসড। একটা জিনিস বলতে পারি, আমাদের মণ্ডপটা পুরো ঢাকা। যদি ওনারা দর্শকরা আসেন, মণ্ডপের ভেতরে কোনো অসুবিধা হবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মহালয়াতেই শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। পূর্বাভাসে আরো বলা হয়েছে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহবিদরা বলছেন 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29 সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতেও হতে পারে ভারী বৃষ্টি। বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ, ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মানুষের কাছে মানুষের পুরস্কার পাওয়ার জন্য আমরা যে খাটি, সে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে সত্যিই খুব মুশকিল। এক হচ্ছে প্যান্ডেল শেষ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, যদি বা শেষও করে দিই, হয়তো শেষ করেই ফেলবো কাজ সময়ের মধ্যে, কিন্তু মানুষ আসবেন কেমন করে, এটাই একটা বড় যন্ত্রণা, একটা দুঃখের বিষয়। আগামী 2রা অক্টোবর বিজয়া দশমী। মা কৈলাসে ফিরবেন দোলায়, শাস্ত্রমতে যা সাধারণত রোগ, দুর্ভোগ বা মহামারীর ইঙ্গিত দেয়। সাগরের নিম্নচাপ হোক বা দোলাগমনের বিপদের আশঙ্কা, সব দুর্গতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন দুর্গতি নাশিনী দুর্গাই। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।